আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিস। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হয়ে থাকে এবং আমাদের এই অনুষ্ঠান একই সাথে এনটিভি ইউরোপের ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচারিত হয়ে থাকে। আপনারা যে কোনো মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। সাথে সাথে পরদিন সকাল ৯টায় পুনঃপ্রচারিত হয়। তো দর্শক, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আমার সাথে অতিথি হিসাবে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বড় সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমপি। উনি আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেবেন। তার আগে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশে যে আনরেস্ট চলতেছে সেখানে ৬৬টি তাজা প্রাণ হারিয়ে গেছে। আমরা এই প্রাণ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আসুন আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন আমরা আর দেরি না করে আমরা আমাদের ব্যারিস্টার সাহেবের কাছ থেকে আমাদের আজকের ওপেনিং রিমার্ক শুনি। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু দেশে এবং এই দেশে দুই জায়গাতেই যে হুলস্থুল শুরু হয়েছে, যে কোনটা দিয়ে ওপেনিং রিমার্ক করব সেটা চিন্তা করতেছি। আমরা শুধু দেশের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ৫৬,০০০ বর্গমাইলের জন্য শান্তি শৃঙ্খলা রাখার তৌফিক দান করেন। আমিন। তা আপনি আপনার ওপেনিং রিমার্ক শুরু করেন। শুরু করব? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বিশেষ করে এই যুক্তরাজ্যে যারা বসবাসরত আছেন, আপনারা সকলকে আজকের ওপেনিং রিমার্ক সম্বন্ধে একটু খেয়াল করে শোনার জন্য অনুরোধ করব। আজ একটা ঐতিহাসিক দিন যুক্তরাজ্যে। নতুন লেবার সরকারের পার্লামেন্ট ওপেন করলেন রাজা চার্লস III। এদেশের নিয়ম অনুযায়ী প্রাইম মিনিস্টার একটা বক্তৃতা লিখে দেন, আর যিনি রাজা বা রানী হন তিনি সিংহাসনে বসে এইগুলোকে প্রাইম মিনিস্টার যে কথাগুলো লিখে দেন এগুলোই বলেন যে আগামী ১ বছরে কি কি আইন পরিবর্তন হবে, কোন কোন নতুন আইন বানানো হবে। বন্ধুরা, কিং চার্লস আজকে ৪০টা বিল বা আইন বানানোর কথা প্রস্তাব দিয়েছেন, পার্লামেন্ট এটা করবে। তো আমি সম্পূর্ণ রাজার যে স্পিচ এটা সম্বন্ধে আলোচনা করব না, আলোচনা করব একটা ব্যাপার নিয়ে যেটা আমরা বাংলাদেশি সমাজের বেশ কিছু সংখ্যক লোকের জন্য খুবই দরকারি। কেন বললাম? আমরা প্রথমে যখন এসেছি, আমাদের বাপদাদারা এসেছেন 60-70-র দিকে, আসার পর কনসেন্ট্রেটেড হয়েছেন এই টাওয়ার হ্যামলেটে। এখানে থাকতে থাকতে কাউন্সিলের ফ্ল্যাট পেয়েছি আমরা। কাউন্সিলের ফ্ল্যাট যখন মিসেস থেচার সরকারে আসলেন 1979-এ, উনি রাইট টু বাই একটা আইন দিলেন যে কাউন্সিলের ফ্ল্যাট আপনি ডিসকাউন্ট রেটে কিনতে পারেন। আমরা প্রায় সকলেই যারা কাউন্সিলের টেনেন্ট ছিলাম এই ডিসকাউন্ট রেটে অল্প টাকা দিয়ে যে বাসায় থাকতাম এটা কিনে নিলাম। কিছুদিন পরে দেখা গেল এই 2 বছর পরে এই ফ্ল্যাট বা এই বাড়ি, কাউন্সিলের বাড়িতে বেশ ইকুইটি জমা হয়ে গেছে। এটা বিক্রি করলে তো অনেক পয়সা পাবো। তাইলে ইকুইটি যদি জমা হয় তাইলে এখান থেকে 200-100 পাউন্ড বের করে আমরা কেউ বাড়ি কিনেছি রেড ব্রিজে, কেউ কিনেছি নিউহামে, কেউ কিনেছি গ্যান্ডসিলে, বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে গেছি। কিন্তু ওই যে ফ্ল্যাট যেটা ছিল টাওয়ার হ্যামলেটে, এটা বাকি আছে, এটা ভাড়া দিয়ে বেশ কিছু আমরা ভাড়া পাই।
এই ল্যান্ডলর্ড এবং টেনেন্সির যে আইন, এই আইন সম্বন্ধে কিছু বলতে যাব। এই রাজার 40টা বিলের মধ্যে একটা বিল হলো যে যারা ভাড়া নিবেন এবং ল্যান্ডলর্ড তাদের সম্পর্ক সম্বন্ধে আইন লেবার পার্টি গভর্নমেন্ট তৈরি করতে যাচ্ছে। এই আইনে হলো, আমরা আগে ছোট্টবেলা শুনেছিলাম যে ওয়াইফের এখতিয়ারি শর্ত যদি হয় কাবিনে, ওইটাকে বিবিরাজ কাবিন বলা হইতো। আর এই যে আইন লেবার পার্টি করতে যাচ্ছে, এটা টেনেন্ট রাজ আইন হয়ে যাচ্ছে। অর্থাৎ ল্যান্ডলর্ডরা কাঁদতে থাকবেন, আর ভাড়াটিয়ে বা রেন্টার বা টেনেন্ট যারা, তারা হাততালি দিয়ে বলবে বাহ বাহ, এখন আমাদের সুদিন এসেছে। তা আপনারা যাদের বাড়ি আছে, বাড়ি ভাড়া দিয়েছেন, তারা একটু খেয়াল করে আজকে শুনেন কিভাবে আপনি আক্রান্ত হবেন, কিভাবে আপনার এবং আপনার ভাড়াটের সম্পর্ক অ্যাফেক্টেড হবে, এটা সম্বন্ধে একটা একটা করে আপনাকে বলতেছি। নাম্বার ওয়ান ধরেন 1988-এ কনজারভেটিভ সরকার হাউজিং অ্যাক্ট পাশ করেছিল। এইখানে একটা সেকশন 21 বলে একটা সেকশন আছে। ওইটাতে বলা হয় যে আপনি যদি কারোর কাছে ভাড়া দেন, আপনি বাড়ির মালিক হন, তাইলে এটাকে বলে নো ফল্ট এভিকশন, যে কোনো দুষ্টু টেনেন্টের নাই। তারপরে আপনি দিয়েছেন 6 মাসের জন্য, এটাকে বলা হয় অ্যাসিওর্ড শর্ট হোল্ড টেনেন্সি। আপনি যদি তাকে কন্টিনিউ না করতে চান, তাইলে ওই নোটিশ দিবেন আন্ডার সেকশন 21, তাকে বের হয়ে যেতে হবে। এবং এই সেকশন 21টা এত সহজ, প্যান্ডামিকের আগে এটা 1 মাসের নোটিশ ছিল, প্যান্ডামিকের সময় থেকে বর্তমানে 2 মাসের নোটিশ দিতে হয়। এই নোটিশ দিলে কোর্ট যখন দেখবে, আপনি কোর্টে যেতে হবে না, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। শুধু যদি কোর্টে দেখে আপনি সেকশন 21 নোটিশ দিয়েছেন, তাইলে টেনেন্টকে অর্ডার দিবে, ইউ জাস্ট গেট আউট অফ দ্য হাউস, জাস্ট গেট আউট অফ দ্য ফ্ল্যাট। এটাকে বলা হতো সেকশন 21 নোটিশ। বিনা কারণে আপনি ভাড়াটিয়াকে আপনি বের করতে পারবেন। বন্ধুরা, এই যে নতুন আইন আসতেছে অতি সত্বর, ওখানে সেকশন 21 অ্যাবলিশ হয়ে যাবে, সেকশন 21 বলে কিছু থাকবে না। অর্থাৎ আপনার কোর্টে চলে গেলে আপনি না গিয়েও কোর্ট অর্ডার দিয়ে দিবে, এইটার থাকতেছে না। সেকশন 8-এর অধীনে একটা নোটিশ দিতে পারেন, তখন হবে কি, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট দুইজন মুখোমুখি হবেন, বের করা এত সহজ না। তো নাম্বার 1, সেকশন 21টা চলে যাবে, এটা থাকবে না। যেটা ল্যান্ডলর্ডের পক্ষে ছিল, বাড়িওয়ালার পক্ষে ছিল, ভাড়াটের বিপক্ষে ছিল, এটা আর থাকছে না বন্ধুরা। আসেন 2 নম্বরে। 2 নম্বরে যে পরিবর্তন আসছে, এটা হলো এই 2 নম্বর যেটা, এটাকে বলে রেন্ট ক্যাপ। ক্যাপিং বুঝেন তো, যে উপরের দিকে আর যাবে না। মনে করেন 2017 সালে কনজারভেটিভ গভর্নমেন্ট চাইল্ড বেনিফিট ক্যাপ করেছিল। কিভাবে? অর্থাৎ 2টা বাচ্চার উপরে আপনি চাইল্ড বেনিফিট পাবেন না যদি কাজ করেন। তো এই ক্যাপটা আমরা ভেবেছিলাম লেবার সরকার এই ক্যাপটা উঠিয়ে দিবে, যে না, যতটা বাচ্চা ততটাকেই চাইল্ড বেনিফিট দিবে, কিন্তু এই 40 আইনের মধ্যে এটা হয় নাই। এটা আমার বলা উদ্দেশ্য না। রেন্ট ক্যাপ 2 নম্বর যেটা, আপনি চাইলে বর্তমান যে আইন আছে, ওই আইন পাল্টার আগে আপনি 200 টাকার পরিবর্তে 500 টাকা চার্জ করতে পারেন। পছন্দ হইলে ভাড়াটিয়ে নিবে, নতুবা নিবে না। কিন্তু ওই দিন বাড়িওয়ালাদের আর থাকবে না। আপনি যা ইচ্ছা তা ভাড়াটের কাছ থেকে নিতে পারবেন না। দেয়ার শ্যাল বি এ ক্যাপ, একটা লিমিট থাকবে, একটা সিলিং থাকবে। এটা 2 নম্বর চেঞ্জ হলো এই যে আইন আসতেছে। জামান ভাই, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? অনেক অসুবিধা হবে। তো অসুবিধা তো বাড়িওয়ালাদের হবে, কিন্তু ভাড়াটিয়াদের সুবিধা হবে। এখন ডিপেন্ড করে আপনি বাড়িওয়ালা না ভাড়াটিয়া। আর এখন আসি 3 নম্বরে। 3 নম্বরে কি,
এখন সেকশন 21 নোটিশ দিয়ে আপনি বাড়ির দাম বাড়ছে, টেনেন্টকে বাইর করে দিয়ে ফ্ল্যাটটা বিক্রি করতে পারেন, দেশে বাসা বানাবেন, বাড়িটা বিক্রি করতে পারেন। কিন্তু 3 নম্বরে যে চেঞ্জ আসতেছে এটা হলো আপনি 2 বৎসরের ভিতরে, আপনি টেনেন্সি এগ্রিমেন্ট দেওয়ার পরে 2 বৎসরের ভিতরে আপনি টেনেন্টকে তো বাইর করতে পারবেন না, বাড়ি বিক্রিও করতে পারবেন না। আপনি বাড়িওয়ালা যারা আছেন মুস্কি মুস্কি হাসতেছেন অথবা খুব চিন্তিত হচ্ছেন হয়তো, দিস ইজ গোনা বি দ্য ল। 2টা বৎসরের মধ্যে আপনি যে মুহূর্তে টেনেন্টকে দিবেন, আগামী 2 বৎসরের ভিতরে এই বাড়ি আপনি কোনোভাবে বিক্রি করতে পারবেন না। এবং বিক্রি করলে কি করবেন সেটা পরে আসতেছি। যদি আপনি বিক্রি করতে চান তাইলে আসেন 3 নম্বরে। যদি বিক্রি করতে চান তাইলে আপনি বিক্রি করবেন টেনেন্টের কাছে, আপনি বাইরে কোনো ডেভেলপারের কাছে বা কেউ আপনার বাই টু লেট করবে তার কাছে বিক্রি করতে পারবেন না। বলতেছে আইন যে আপনি ভাড়াটির কাছে বিক্রি করবেন। এখন ভাড়াটির কাছে যদি বিক্রি করেন টেনেন্টের কাছে, তাইলেও এখানে একটা ধরা আছে। এটা কি ধরা? আপনি যদি বলেন যে আমি তো সার্ভেয়ারের কাছ থেকে একটা মার্কেট প্রাইস নিব, এই প্রাইস আপনি দিবেন ভাড়াটিয়ে, তা হবে না। বলতেছে যে এইটা মার্কেট ভ্যালু হবে না, বাড়ির দাম, এটা হবে রিজনেবল ভ্যালু। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি মার্কেটের যে বিক্রি করলে, ওপেন মার্কেটে বিক্রি করলে যে টাকাটা পাইতেন বাড়ি বিক্রি করলে, এইটা পাবেন না। এটার চাইতে রিজনেবল ভ্যালু এটা ওই ভাড়াটিয়ার কাছে কম দামে আপনাকে বিক্রি করতে হবে। ইন আদার ওয়ার্ডস, এটা হলো 3 নম্বর না 4 নম্বর। তারপরে আসেন আরেকটাতে, এটা বরং আরো, আপনি কোনো সময় কেস টেস করে বললেন 2 বছর পরে আপনি চলে যান আমার বাড়ি থেকে, আমার ছেলেটা বিয়ে করছে, এই ফ্ল্যাটে আমার ছেলে থাকবে, অথবা আমার মেয়েটা বিয়ে করছে, আমার জামাইকে নিয়ে দামান্দরে লইয়া আমার মেয়েটা এখানে থাকবে। আপনি তা পারবেন না। কেন পারবেন না? আইন তারা করতেছে যে দেখবে, এটাকে হার্ডশিপ টেস্ট বলে। আমি চেষ্টা করেছি গত 3-4 দিনে যে কত সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। তো এই হার্ডশিপ টেস্টটা হলো যে কোর্টের কাছে যাবেন, কোর্ট দেখবে কার বেশি কষ্ট হবে, বাড়িওয়ালার বেশি কষ্ট হবে না টেনেন্টের, ভাড়াটের বেশি কষ্ট হবে। যার কষ্ট বেশি হবে তার পক্ষে রায়টা যাবে। দেখেন, আপনি যদি বাড়িওয়ালা হন তাহলে নিশ্চয়ই আপনার আরেকটা বাড়ি আছে, একজন ভাড়াটিয়ে তাকে, তার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। এটা ডেফিনেটলি দেখতে কি বলেন জামান ভাই? এটা তো আসলে মানুষের অধিকারের খর্ব হচ্ছে। যারা বাড়ি কিনছে, ইনভেস্ট করছে, সে আবার বিক্রি করতে পারবে, এটা তো হয় না। সে বিক্রি করবে কিন্তু আফটার এ প্রসেস, 2 বছরের মধ্যে পারবে না। আর 2 বছর পরে যদি বিক্রি করতে হয় তাহলে টেনেন্টের কাছে বিক্রি করবে, এবং টেনেন্টের কাছে যদি বিক্রি করে তাহলে মার্কেট ভ্যালুতে না, এটা বিক্রি করবে রিজনেবল। এটা কি বৈষম্যমূলক হয়ে গেল না? এটা তো লেবার পার্টি এটা বলতেছে, এইটা যদি করা হয় তাইলে হাউজিং মার্কেটের দামটা কমে থাকবে, উইদিন দ্য রিচ অফ অর্ডিনারি পিপল টু বাই। এখন আপনি চিন্তা করেন, গত 10 বছর আগে একটা বাড়ির দাম কত ছিল? সরকার দিস ওয়ে দে আর গোইং টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন ইন দ্য হাউস বাইং। তো এইভাবে যদি আপনার কাছে টাকা আছে, আপনি বাই টু লেট 2-3টা প্রপার্টি করবেন, এটা যদি করেন, আপনি চিন্তা করেন এটা আমি মন মতো ভাড়াও দিতে পারবো না, চাইলে ভাড়াটিকে বাইরেও করতে পারবো না। আর বাইর করতে চাইলে, যদি বিক্রি করতে চাই তাইলে আইন বলে ভাড়াটির কাছে বিক্রি করতে হবে। আর ভাড়াটির কাছে যদি বিক্রি করতে হয় তাইলে সঠিক দামও দিবে না, এটা দিবে রিজনেবল প্রাইস দিবে। সোজা কথা, মানুষকে নিরুৎসাহিত করা, আপনি কিনবেন না আর কিনবেন না। এর মানে কি দাঁড়ালো? যে কনজারভেটিভ পার্টি বন্ধুরা যখন মিসেস থেচার এসেছিলেন পাওয়ারে 1979-এ, আমার মনে আছে সেদিন আমি দেশ থেকে আসছিলাম এবং পাইলট বলেছিলেন দ্য কনজারভেটিভ পার্টি হ্যাজ ওয়ান দ্য ইলেকশন ইন 1979।
এই ভদ্রমহিলা কাউন্সিলের ফ্ল্যাটগুলোকে, বাড়িগুলোকে টেনেন্টের কাছে বিক্রি করার, ডিসকাউন্টেড দামে বিক্রি করার আইন করেছিলেন। এখন লেবার পার্টি দি আদার এন্ড, আপনাকে কনজারভেটিভ পার্টি আপনাকে বাড়িওয়ালা বানিয়েছিল, এখন লেবার পার্টি বলতেছে আপনি বাড়িওয়ালা হয়ে এখন ভাড়াটিয়াদের লাইনে গিয়ে দাঁড়াবেন, কারণ ভাড়াটি হবে, দে উইল হ্যাভ দ্য আপার হ্যান্ড। আপনি চাইলেও বের করতে পারবেন না, চাইলেও বিক্রি করতে পারবেন না, আর সেকশন 21 নোটিশ নাই, এশিওর শর্ট হোল্ড টেনেন্সি নাই। এখানে ভাইরা বোনেরা, আপনারা যাদের বাড়ি ঘর আছে, এই সম্বন্ধে ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেব ওনার ওপেনিং রিমার্কে বলেছেন, এইটা সূত্র ধরে কোনো লয়ারের কাছে যান, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যান, কোনো অন্য কোনো এক্সপার্ট যারা হোম বায়ার, হোম সেলার আছে এজেন্সি, তাদের কাছে গিয়ে একটু চিন্তা ভাবনা করেন, কারণ অনেক কষ্ট করে একটা প্রপার্টি করেছেন, এবং এই প্রপার্টি যদি এটা থেকে একটা গাছ লাগাইলেন, 10 বছর অপেক্ষা করলেন, আর গাছে ফল ধরার পর যদি এই ফলটা আপনি খেতে না পারেন, এর চাইতে বেশি দুঃখজনক কী হতে পারে। আই এম ভেরি সরি, আপনাদেরকে এর চেয়ে ভালো কোনো ওপেনিং রিমার্ক আজকে দিতে পারলাম না, কিন্তু এই যে আইন পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ভেরি ড্রাস্টিক, ড্রাকোনিয়ান আইন এটা হচ্ছে, সব টেনেন্টের পক্ষে এবং ল্যান্ডলর্ডের বিপক্ষে। দোয়া করি আপনারা সবাইকে, টেনেন্টদেরকেও দোয়া করি এবং ল্যান্ডলর্ড সাহেবদেরকেও দোয়া করি, যেন আল্লাহ যেন একটা সলিউশন দান করেন। আমরা বিশ্বাস করি আইনটা পাশ হতে হতে একটু সহজীকরণ হবে। Well, this is the proposal, what I've said today. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক, খুবই সমসাময়িক বিষয়ে ওপেনিং রিমার্ক থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তুলে ধরার জন্য। আশা করি আমাদের শ্রোতারা উপকৃত হবেন বিষয়টি শুনে, এবং অনেকে হতাশ হবেন, অনেকে উৎফুল্ল হবেন। হ্যাঁ, ভাড়াটিয়ারা সাধারণত উৎফুল্ল হবে, কিন্তু বাড়িওয়ালার পকেটে তো টাকা আছে, একটু গিয়ে ব্যারিস্টার সাহেবের সাথেও গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করেন, ব্যারিস্টার সাহেব বা অন্য কোনো কারো কাছ থেকে। অনেকেই অনেক ভাড়াটিও তো চায় আজ হোক কাল হোক মালিক হবে। হ্যাঁ, তো সবাই একটা পথ করে দিল, এটা একটা সহজ পথ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের ওপেনিং রিমার্ক শুনলেন, আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা এখন আপনাদের প্রশ্ন নেব। দেখি আমাদের আজকের প্রথম কলার কে আছেন। সালাম আলাইকুম। জি কলার, সালাম। জি দুঃখিত, আসলে কলার অনেকক্ষণ লাইনে থেকে চলে গেছেন, উনি আবার আসবেন আশা করি। বিশ্বাস, আমরা তো এই পর্যন্ত, এটা তো এখনো এই যে রাফও হয় না, শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে যে আইনগুলো এইরকম আইন। না, ইঙ্গিত না, আমি কি বললাম, এটা আজকে রাজা চার্লস দ্য থার্ড 40টা আইন দিয়েছেন, এবং এটা একটা আইনের অংশ, এটা হবেই। একটু পলিশ হতে পারে, কিন্তু লেবার পার্টির ম্যানিফেস্টোতে এটা লেখা ছিল, এবং এটাই তারা করতেছে। কারণ বাড়ির দাম কন্ট্রোল করার জন্য দে হ্যাভ ভেরি হাই থট অ্যান্ড লং টার্ম থট অ্যাবাউট ইট। কথাটা বুঝতে পারছেন? জি, এটা করে ফেলবে। ধন্যবাদ। দেখি কে লাইনে আছেন। সালাম আলাইকুম। দর্শক, আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন, আপনারা আপনাদের টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলবেন, তাহলে আপনাদের কল আমরা কথা সরাসরি শুনতে পাবো। এখন আপনি টেনেন্ট, যে যারা বাড়ির মালিক, তাদের স্বার্থ রক্ষায় কী করা উচিত মনে করেন আপনি? তাদের স্বার্থ রক্ষা করতে হলে প্রথমে তারা অ্যাডভাইস নেওয়া দরকার যে কী করণীয় আছে। এখন কি বাড়িটা বিক্রি করে ফেলবো, না এটাকে আর কোনোভাবে কন্ট্রাকচুয়ালি কোনো কিছু করা যায় কি না। কিন্তু আপনি কন্ট্রাকচুয়ালি করতে গেলে, যেহেতু এটা আইন হয়ে গেলে, এটাকে আপনি পাল্টাতে পারবেন না। তাই সবচেয়ে ভালো হলো ভালো টেনেন্ট দেখে দেওয়া। আপনার টেনেন্ট ব্যাড টেনেন্ট হয়, আপনার লাইফকে হেল বানাই ফেলবে। ধন্যবাদ। শেষে আমরা প্রশ্ন নেই, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি
মিস্টার এস মিয়া, ইনপুট থেকে বলছি। ইলফুর থেকে এস মিয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি আছেন ভালো? জি আমরা ভালো আছি, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হইল আপনারা যে আমার কুতুবউদ্দিন সাহেব বাজারটা তার লোকে তার মানে লোকে আমার আলাপ হইল। যিনি শুনছেন আপনি বলুন, ব্যারিস্টার সাহেব শুনছেন আপনি বলুন। উনি দেখে দেখে কথা বলতেছে। আমি বয়স্ক মানুষ আছি, কারণ টেনশন আছি, ৬০ বছর গেছি এখন। এখন আমার যে ওর দেখানো আছে যে আমার জি এস মিয়া, আপনার টিভি ভলিউম বন্ধ করুন, আমাদের সাথে কথা বলুন। টিভির দিকে তাকাবেন না, আমাদের দিকে সরি তাকাবেন। সরি 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 স্যার। উনি ওটার দিকে তাকায় তাকায় কথা বলতেছে। ওকে, জি বলেন, আপনার পেনশনের কি হলো? জি ওকে, টেনশন আছে। জি। তো আমার বয়স হয়েছে আছে, যখন আমি এখন খুব মানে বেমারে আমি মানে বেশি অসুস্থ আছি, সপ্তাহ হয়তো মাস না পর্যন্ত আমার প্রশ্ন করবো আছে, আমার টাচ উঠতেছে এই সপ্তাহ। তো আমি সপ্তাহ পরে সমস্যা হইল আমার যে সেটা দিছে আর কি, আমার রাউন্ড ফ্লোর এটাও যে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটা হাউজিং প্রপার্টি। এখন আমি যারা নিজের যে পরিবেশ যেটা আছে, পরিবেশটা খুব ভালো নাই। মানুষ যেটা মনে হয় হাজিন করে পানি আমার চাপল সরে আর কি, বা এটা তারাও কোনো অ্যাকশন নেন না। এটা আমি পরিবর্তন করতে পারবো না আর কি, কাউন্সিলর করতে চাইবো। আপনি পেনশনার, আপনি কাউন্সিল টেনেন্ট, আপনি এটা পরিবর্তন করতে পারবেন কিনা বাসাটা, এই তো প্রশ্ন। জি 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 স্যার। ওকে, ধন্যবাদ। বয়স কত আপনার? আপনার বয়স কত? বয়স হইল 10/7/1955। 65? 65 জি জি 55। 55। তো আপনার ওয়াইফ লোকে আসেননি? জি না, কেউই নাই আমার সাথে। বাচ্চা ইনো না, একলা আপনি তখন? জি জি। ওকে, এখন তো আপনার যে অবস্থা, আপনার ফ্ল্যাটও মানুষ 2জন জায়গা দিলেন দিতে আরো 1000 পাউন্ড 800 পাউন্ড করে পাইলেই বা। আচ্ছা, শুনতে থাকো কামিয়া সাহেব, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। ওকে দর্শক, আমরা আপনাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি, আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করবেন আপনাদের টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলবেন। আর আপনারা যারা লাইনে আছেন একটু দয়া করে অপেক্ষা করুন, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের কল নেব, আমাদের সাথেই থাকবেন। আমাদের দ্বিতীয় কলার হিসাবে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি birmingham থেকে মাতরাম। জি নামটা বলুন। নাম হলো নাসির। নাসিফ? নাসির। নাসির, নাসির আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হইল গিয়া ডিভোর্স ম্যাটার ডিল করেন না? আপনার প্রশ্ন করে ফেলেন, ডিল তো আমরা এখানে করব না। আপনার তো ডিল করে ডিভোর্স হইয়া হারলে ওয়াইফের যদি কাম হয় তাই এখন তাই ডিও করতে পারবানি, স্পাউস মেইনটেনেন্স সাপোর্ট অ্যাপ্লাই করতে পারবানি, দিলে কি আমার দেওয়া লাগবে না? আসলে মনে হয় আপনার প্রশ্নটা পরিষ্কার হয় না ব্যারিস্টার সাহেব। না বুঝছি, ডিভোর্স পয়লা চাইল্ড মেনটেন্যান্স, ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়াইফে বালা কাম কররা, তে হাজবেন্ডে কোর্টে কইছিল চাইল্ড মেনটেন্যান্স দেওয়া লাগি, এখনো দেওয়া লাগবে না, এই তো এইটা প্রশ্ন, ঠিক না? না, চাইল্ড মেইনটেন্স না, চাইল্ড মেইনটেন্স না, স্পাউস সাপোর্ট। স্পাউস সাপোর্ট বাচ্চা না শুননি? আপনার নাম্বার দিতে পারবানি, আপনার লগে মাগতাম তোরা। ওকে, আমার নাম্বার আপনি আবার কল করিয়া নেকা গিয়া ইয়া থেকে আমরা ইলা অন দ্য এয়ার দেওয়া ঠিক নাই। আপনি অনুষ্ঠানের পরেও স্টুডিওতে ফোন করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে নাসির আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমি আসাফ আলী কইলাম, আমি লন্ডন থেকে কইলাম। আসাফ আলী, লন্ডন থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হইল গিয়া, আমি ই ভিসার লাগে অ্যাপ্লাই করছিলাম অফিস, তারা একটা ইমেল আমার দিছে, এখানে আমার নাম, ডেট অফ বার্থ,
কবে ভিসা পাইছিলাম, কবে শেষ হইছে, পিকচার আর পাবলিক ব্যাংক এলাও না, কিটা কিটা করতে পারবো, ওটা কি ই ভিসা? আপনি আপনার একটা রেফারেন্স নাম্বার দিছেনি তারা 16টা নাম্বার আপনাদের জি জি দিছে তে আপনি তখন কোন জায়গাত? আমি ইসলাম নম্বর হোয়াটসঅ্যাপ বলো আলতাফ আলী হোয়াইট চ্যাপেল তো মারা গেছেন 1978 না, আলতাফ আলী না, আমার নাম আসাফ আলী। হ্যাঁ, আপনার নাম কিতা আলী? আসাফ আলী। আসাফ আলী। আসাফ আলী। হোয়াইট চ্যাপেল আপনি তখন এইটাকে কোনো লয়ারে করে দিছেন নি না আপনি নিজে করছেন? জি না, আমি নিজে করছি। এখন আপনার প্রশ্নটা কি হইল? আমার প্রশ্নটা হইল গিয়া মানে এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করছিল। আপনার বেশ কয়েকটা কাগজ দিছে তাই না? বাদে একটা কাগজ দিছে মানে ইমেইলে পাঠাইয়া জানে আমার নাম, ডেট অফ বার্থ, কবে পাইছি, কবে শেষ হয়, আমার পিকচার, ও আর কোনো মানে বারকোড আর করছে না। আমি এইখান দিয়ে আমি মানে যেসব বাধা যাইতাম আইতাম পারবো না, দিতাম পারবো না। শুনতে থাকেন। ধন্যবাদ আসাফ আলী আপনার প্রশ্নের জন্য। আপনি তো আপনার ই ভিসার অ্যাপ্লিকেশন করে রেজাল্ট পেয়েছেন, বিশেষ বিস্তারিত বলবেন। বিশেষ আমাদের অনেক করার লাইনে আছেন, তার আগে এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলে মাশাআল্লাহ। মিস্টার মিয়া ইলফোর্ড থেকে ফোন করছেন, তার বয়স বর্তমানে 70 হয়েছে। ওইরা একটা ফ্ল্যাটও তখন এটা কাউন্সিলে দিছে, কিন্তু এই ফ্ল্যাটটার অরিজিনাল মালিক হইল একটা হাউজিং অ্যাসোসিয়েশন। এখন ইখানোর মাঝে বড় গণ্ডগোল হয়, অ্যান্টি সোশিয়াল বিহেভিয়ার, কেউ রিং করে, এই করে, ট্রাবল করে। তো ওইরা পেনশনার মানুষ হিসাবে বাড়ির শেষাব আমি ফার্মুনি আমার এই ফ্ল্যাটটা বদলাইতাম। শুনেন মিস্টার মিয়া, আপনার যে টেনেন্সি এগ্রিমেন্ট আছে, এই এগ্রিমেন্টও বিভিন্ন কন্ডিশন থাকে। হাউজিং অ্যাসোসিয়েশনের প্রপার্টি হইলে সাধারণত আপনি কিনতে পারতেন না। কাউন্সিলের প্রপার্টি হইলে আফটার 2 ইয়ার্স আপনি কিনতে পারবা। তো আপনার বেলা এটা প্রযোজ্য নয়, আপনি তো আর কিনতে চাইরা না, আপনি শুধু বদলিতে চাইরা। আপনার আইনে হয় যে আপনার যদি কোনো ধরনের কয়েকটা অসুবিধা আছে এই প্রপার্টির থাকলে, তো আপনি ল্যান্ডলর্ডে কমপ্লেন করতে পারেন। ল্যান্ডলর্ড ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইউর অ্যাড্রেস অ্যান্ড গিভ ইউ এ নিউ ফ্ল্যাট সামওয়্যার এলস। আপনি গ্রাউন্ড ফ্লোরও আসেন তো বালাও আসেন। আমি আপনার লগে জোকিংলি কইছি, আমি 1 জন 2 জন 3 জন বেশ কয়েকজন পেনশনার জানি, এরারে কাউন্সিলে দিছে 1 বেডরুম করিয়া, আর বাদে তাই সিটিং রুমও তখন আর বেডরুম দিলাইছেন, ওদেন স্টুডেন্ট হইয়া আইসেন, তারপরে কেয়ার ওয়ার্কারে আইসেন, এরারে বেশ পয়সা করিও আপনার ওর। তবে আপনার প্রশ্ন হইল, আপনি যদি চাইন তে আপনি পারবা, কিন্তু ইউ হ্যাভ টু গো টু দি ল্যান্ডলর্ডস অফিস। আপনি যে হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়ি যেটা ফ্ল্যাট, তারার অফিসও গিয়া কইতে হইব আপনার কি কি অসুবিধা হওয়ার। যদি জেনুইন অসুবিধা হয় তারা আপনারা বদলাই দিব। পরের কলার ছিলেন নাসির বার্মিংহাম থেকে। ওনার প্রশ্ন ছিল একজন ডিভোর্সি ওয়াইফ কি কি সুবিধা পেতে পারেন? হ্যাঁ, নাসিবে কইরা আমার বাদশা সাহেব আপনার নাম্বারটা, কোনো অসুবিধা নাই, আপনি আবার কল করিয়া আমার আমরা কন্ট্রোল রুম থেকে নেন গিয়েছেন। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠান যখন শেষ হইব 8:30 9:30 দিকে, তখন নেন গিয়ে জানু। আপনার প্রশ্ন হইল ম্যাট্রিমোনিয়াল, যে বিয়ার করছেন, বিয়া ভাঙ্গি গেছে, এখন ওয়াইফে কাম করেন না, ইদেশের আইনে হয় মেইনটেনেন্স দেওয়া লাগে। এখন যদি কাম ধরি লাইন ওয়াইফে, ইজ এ ভেরি গুড কোয়েশ্চন। তাইলে কিতা বাইশা সাহেব হাজবেন্ডর মেইনটেনেন্স দেওয়া লাগবো নি ওয়াইফরে? আপনি যেহেতু আমার নাম্বার নিরা, আপনি আমার চেম্বারও ফোন করিয়া মাথন জানু, অথবা আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন, বার্মিংহাম কোনো লয়ারের লগে গিয়া ওদের ডিভোর্সের যে কাগজপত্র আছে অনলাইন লইয়া গিয়া দেখুন, গিয়া অ্যাডভাইস নিন জানু। ইনশাআল্লাহ ইট উইল বি বেনিফিশিয়াল। থ্যাংক ইউ মিস্টার নাসিফ। জি, এরপরে আসাফ আলী লন্ডন থেকে।
হ্যাঁ, আমি শুনছি আলতাফ আলী মনে হয় হোয়াইট চ্যাপেল থাকি 1978 মজলুম আলতাফ আলী সাবরে ওদের স্কিনে দোতায় মারি লেছিল। আমার পরিষ্কারভাবে এখনো মনে আছে 1978 আই ওয়াজ ডুইং মাই এ লেভেলস, বুঝছেন? তো আসাফ আলী মেয়ে কইরা যেন ই ভিসা লাগি তাই নিজে এপ্লাই করছেন। এখন ই ভিসার মাঝে তারা ছবি দিয়া আর কিতা কাগজ এখন দিছে, ভাই সেসব অকটা লইয়া যাওয়া যাইব নি দেশ, অকটার নামই বিজানি নৌকা আসাফ আলী সাহ ফয়লা যে সময় আমার কথা কইয়ার 70 80 দিকে বাঙালি কমিউনিটির আতে গোনা হয়তো একজন কি দুইজন সলিসিটার আসলা, আর 3 জন কি 4 জন ব্যারিস্টার আসলা। সলিসিটার আসলা মাত্র একজন কি 2 জন, আবদুল্লাহ সাহেব আসলা আর হাফিজ সাহেব আসলা। কিন্তু আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া, বর্তমানে বাংলাদেশি কমিউনিটির সলিসিটার হল বুড়ি বুড়ি সলিসিটার হল, আলহামদুলিল্লাহ। আর আপনি যেখানে থাকেন হোয়াইট চ্যাপেল তো সলিসিটার হলের কোনো অভাব নাই। আমার মনে আছে 70-80 দিকে মাস্কারেনাস সলিসিটার বাড়ি শ্রীলঙ্কাত, সুরাইয়া সলিসিটার বাড়ি শ্রীলঙ্কাত, আরও এই সেই সকল। তারপরে ওখানেও এমনকি টার আমলেটর মেয়র যে বিচারা আছিল এও শ্রীলঙ্কার আছিল। বাংলাদেশি কমিউনিটির খুব ফিসাইয়া আছে। এখন তো টার আমলেটর মেয়র আপনি যেন তখন হোয়াইট চ্যাপেল রোডও তাইনও বাংলাদেশি, আর মেলা সলিসিটার হল আসেন। আপনার ওখান নিয়া যে কোনো সলিসিটারের কাছে গিয়া থোড়া পয়সা দিয়া দেখাইলেন জানো, তাইলে ওই বকিতা ভবিষ্যতে আপনি আইতে যাইতে আপনি কইছে জিকাইছি 16 ডিজিটর একটা নাম্বার আছে নি, কইছে না আছে। এটা অ্যাপ্লাই করলেও 16 ডিজিটর এক নাম্বার পাওয়া যায়। কিন্তু এইটাই যেন আপনার ই ভিসা, এইটা কনফার্ম করবা লাগি কোনো লয়ারের কাছে যান জানো, থোড়া পয়সা খরচ করলে ভবিষ্যতে বহুত লাভ হইব। আমি ছোটোবেলা জানিনি মিয়া সাহেবের কাছে গিয়ে তাবিজ আনতাম, তো তাবিজ জানলে কি আনি দিয়ার পয়সা দিয়ে আনি আনলে দেখি এন বেমার কমে যায়। আর যে হুজুরের কাছে বিনা পয়সা আনা হয়েছে এন সদকা না দিলে এই তাবিজে কামায় না। আপনি তোমার সদকা দিয়া যে সলিসিটার কাছে গিয়ে দেখা করেন জানো, দেখবা বহুত বরকত হইব। ওই যে একটা কথা আছে না, ফ্রিতে পাইলে বা মাগনা, যে একটা কথা আছে গুরুত্ব কম থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ওই কিছু পে করে আনলে ওইটার গুরুত্ব থাকে, তা অবশ্যই অবশ্যই মনের একটা ইয়ে থাকে, স্যাটিসফ্যাকশন। আমি একটা কথা হয়, আমার এক মামা ডাক্তার লুকমানুদ্দিন চৌধুরী আসলা, সিলেট হসপিটালের প্যাথোলজিস্ট। তো মা চাচি এরা গ্রাম থেকে অকল আইতা ঔষধ। আমরা একটু বিরতিতে যেতে হবে, বিরতি থেকে এসে বিশেষে আপনার কথা শুনবো। দর্শক আমাদের সাথেই থাকুন। এই বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে শেষ হয়ে গেছে। এবার আপনারা যারা লাইনে আছেন আপনাদেরকে আর অপেক্ষা রাখবো না, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি কিংস্টন থেকে হইলাম। জি নামটা বলুন। জি নামটা বলুন। আমার নাম নাজমা বেগম। নাজমা বেগম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সরি ভাইয়া, মাথা একটু আস্তে। জি নাজমা বেগম, আপনি আপনার প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একজন বোন 2022 সালে স্টুডেন্ট ভিসা আসছে নাকি লন্ডন। তো বেস্টারটা বলছে আমার প্রশ্ন তো এটা গিয়া তাই না, স্টুডেন্ট ভিসা করে তাই নর আজকে উদ্দেশ্যে একজন আজকে ডিভোর্সি একজন বাইর লোকে তাই নর বিয়ে হইছিল। জি ডিভোর্সে বলতে আর কি তাইনর ডিভোর্সে বসে এসেছে না, বা তাইনর আর কি রিনর রাইটে তাই বিকেলে বুঝতোই বুঝছেন নি। জি বুঝা গেছে, আপনার প্রশ্ন কন্টিনিউ করুন। তাইনর বিয়ে হবে একটা বেবি হইছে। তো তাই স্টুডেন্ট আছে সবার কোনো দিন শারীরিক অসুস্থতা লাগে যেন ইউনিভার্সিটি আছে জীবনপুর। তো বাদে তাই স্টুডেন্ট ভিসাটা কি তো হরে কইরা সলিসিটারে কইছে যে নিয়ে ওকে বেবি গেলে তো সেটা কেস মারতে হবে। তো তাই কেস মারতিলা। জি কেস মারার পরে নানি তার সিঙ্গার ওগার নিচে বেবি সিঙ্গার মা পাসপোর্ট বিয়ার সবটা নিচে বাইরে থাকনা ঘুরে আর কি দেন কেস মারতে নয়ছে। তো এখন পর্যন্ত কিছু জানাইছে না, বাট সলিসিটারে হইও আছে যে এটা কেসের সময় লাগে।
বাট এক বছর খান্দা যায় গিয়ে কিছু জানান না বা ফিঙ্গার মানে বিয়ার টিয়ার কাজ করতে এখন তো তেন কিছু করতে পারবে না। জি, তো আমরা আপনাকে আপনার প্রশ্নটা কি যে এতক্ষণ দিতেছে না কেন? ইলাহান কেস মানে কতদিন যায় বা ধন্যবাদ নাজমা বেগম, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। জি সালামু আলাইকুম। জি দর্শক, আপনি আপনার টিভির ভলিউম বন্ধ করুন। জি দুঃখিত, আমরা কলার কারে আমরা পরবর্তী কলে যাচ্ছি। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম আব্দুল সত্তার। জি আব্দুল সত্তার, আপনি কোথায় থেকে ফোন করছেন? আমি ওয়াইটটা বলতো না কইয়া। জি আপনার প্রশ্ন করুন। আমি একটু বেমারি মানুষ আর কি। জি। তো আমারে হোমলেসও দিছে, এখন হোমলেসও দিয়া তো আমারে গোর দেন না, ও খালি হোটেল চেঞ্জ করে। এখন আমার তো এই ব্যাপারে খুব কষ্ট, ওটা তো আমি বুঝার লাগি জানতাম চাইছিলাম যে খালি বদলা বদলি করে ওখানো না ওখানো আমারে গোর দেন। আপনাকে কতদিন যাবত হোটেলে রাখতেছে? আমার তো 3 মাস হয়েছে। আমার হসপিটাল তো নে দিছিল হোটেল। ওকে, বয়স কত? আপনার বয়স কত? বয়স আমার 56। ফ্যামিলি আছেন নি দেশ? আমার হার্টও অপারেশন করতে। আপনার সাথে কে কে থাকেন? আর কেউ নাই, তো আমি একলা থাকি। পাসপোর্ট কি জাত আপনার? আপনার বাংলাদেশি পাসপোর্ট না ব্রিটিশ পাসপোর্ট? না, বাংলাদেশি পাসপোর্ট। ওকে, বাংলাদেশি পাসপোর্ট আইছেন কবে? আইসি তো আপনার 86 ফার্স্ট ডে। 86 আসছেন? 86 পয়লা। ধন্যবাদ আব্দুল সত্তার, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। বিশেষে অবশ্যই শুনতে থাকুন, আপনি বিশেষে আপনার প্রশ্নের উত্তর দিবেন অবশ্যই। তার আগে আমরা আরেকটা প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, কি শুনতে পাচ্ছেন? আমরা আমাদের কোথায় শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই, আমার নাম হইল গিয়া মনির মিয়া, আমি ওয়েলস থেকে বলছিলাম। জি মনির মিয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম সবসময় আমি দেখি। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রোগ্রামের মেইন পার্টটা দেখা লাগে আমি অনেক অপেক্ষা করি, যেমন মানে সে সময় যে ওপেনিং ডিমান্ডটা অত সুন্দর লাগে কি, আমি এটা লাগি দেখি সবসময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আপনার প্রশ্ন করতে পারেন। আর ধারণার যে বাধ্যতাগুলো ওগুলো শোনা লাগি, বেশি অপেক্ষা করি। আমার কোনো অত জরুরি কিছু নাই, আমি জানতাম চাই না আপনার বাড়ির সাধারণ বাধ্য হয়ে আপনার যে এনটিভি সিওরকে একটা কমপ্লেন, আপনারা সাউন্ড সিস্টেম হতো বা টিভি যদি আজকে আলহামদুলিল্লাহ বহুত মানা আনাইলে এই যে বিগত কতদিন আপনার যারা প্রশ্ন করে কেউ কথা শোনা যায়। ধন্যবাদ মনির মিয়া। আপনার তাই তো খালি বিদেশ গিয়া খালি ফটোশুটও করলাম, কিন্তু চ্যানেলের টেকনিক্যাল অনেক সমস্যা। না, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের টেকনিক্যাল টিম প্রচেষ্টা করে যাচ্ছেন ভালো সাউন্ড দেওয়ার জন্য সবসময়। আপনি ওয়েলস কোথায় থাকেন? ওয়েস্ট। জি জি, অনেক দূর দিয়ে করলাম, খালি মানুষের সময় 80টা দেখলে মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। জি বিশেষে আমরা যদি প্রশ্নের 3টা প্রশ্ন হয়ে গেছে। জি, আপনি যদি শেষ কলারের হাসি মুখে যদি উত্তরটা দেন। শেষ কলারের, জি জি। নাজমা বইনে ফোন করছেন কিংস্টন থাকি, হইরা তান বই নাইছেন 2022 সাল স্টুডেন্ট হইয়া। তো বিয়া শাদি করি আইছেন না, এখানে আইয়া আনলে তো বড় বইনে চাইছেন যে কোনো ছেলে টেলে বিয়া করা পাইননি, তখন অবিবাহিত করার পাইছেন না, আরো ফোন রে পাইছেন এ বিচার বিয়া ভাঙ্গি গেছে, ঠিক আছে কোনো ফাইন,
আইনগত কোনো অসুবিধা নাই, ইসলামিক্যালি কোনো অসুবিধা নাই, কিন্তু হি জেনরে ফাইসইন এই ইনডেফিনেট লিভ পাওয়া নাই। এখন সলিসিটারের কাছে গেছেন, এই ভদ্রলোকর আগর বিয়াও শেষ হয়েছে না, তার বইনটা দিলাইছেন ইসলামিক বিয়া দিয়া, আর সলিসিটার সাহেব কইছেন বাচ্চা একটা ওই গেলেও ওই গেছে গিয়া, লিগাল হয়ে যাবে গিয়া। বইন দেখেন, আপনার বনি জামাইও সাঁতার জানেন না, আপনার বইনেও সাঁতার জানেন না, এখন যে বাচ্চা ওই গেলেও লিগেল হয়ে যাবা এই ধরনের কোনো কিছু না। এটার লগে অনেক জিনিসের প্রয়োজন আছে। আমার কাছে যদি আইতে আপনার বইন, তে আমি পুরা ইন্টারভিউ নিয়া কইলা মানে অতদিন অপেক্ষা করকা, ওলা থাকা ট্রেনিং আপনি নিয়ে সবটা এক্সপোজ করে দিছেন, আপনার বইনটা দিয়ে অ্যাপ্লাই করাই লইছেন, ছোট বেবিজ একটা এটারেও নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলেইছেন। দ্যাট ওয়াজ ব্যাড। আপনার আমরা এই অনুষ্ঠানও ছোটোখাটো রুগী হলোর ঔষধ করি, আপনার বইন একজন বড় রুগী বলতে ফিজিক্যাল বেমারি নাই, অর্থাৎ যে সমস্যা এটা ইজ এ ভেরি বিগ ওয়ান। আমার ক্লায়েন্ট লিভারপুল আছিল, 2 বাচ্চা দিয়া, যে মনে করতো বাচ্চা হয়ে গেলেও তো ঠিক হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট করিয়া ভদ্রলোক আইল না। 2 দিন বাদে আমার ফোন করছে যে কোত্থেকে আপনি বলছেন ইশাক সাহেব? আমি তো এখন ওয়ান্সওয়ার্থ কাস্টডিতে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনি শুধু বাচ্চা হয়ে গেলেও যেন বাংলাদেশ পাঠাইতো না, এটা ঠিক না। তো আপনার বনির এই সমস্যা, এটা জটিল সমস্যা। প্লিজ আমরা এই যে ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের একটা মূল মন্ত্র 3, 2, 1, আমরা কই যেন কঠিন সমস্যাগুলা 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়ে আপনি অ্যাডভাইস লোকা, তারপরে দেখবা আল্লাহ একটা ফদ দিব। কিতার লাগে 3 জন আপনার দিলে ডাকবো কোন লয়ারে সঠিক মাথের, বেটা দেখতে খালাকুলা হইলেও না 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 এই বেদরলোকে তো ঠিক কর, আর দিলে যে একটা ইনস্টিংক্টে ওটাও ঠিক হয়। আল্লাহ কুরআন শরীফের মাঝে কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ কইরা নবীজি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে ওয়াহি বন্ধ হয়ে গেছে, কিন্তু মানুষের মনের লগে আমার সম্পর্ক ওয়াহির মতো থাকবো। এর মানে কিতে দাঁড়াইলো, আপনি যদি 3 জন লয়ারের কাছে যান, তে আল্লাহ মনের মাঝে ফেলাই দিব দেন কোন লয়ার দ্বারা আপনার খাম হইব। আই এম ভেরি সরি বইন, আপনারে ডাইরেক্ট কোনো আনসার দিতাম পারলাম না। আমি মনে করি আপনার বইন দেয়ার বনি জামাইরে লইয়া 1 লয়ার নাই 1, 2, 3 জন লয়ারের কাছে যাওয়া একটা ফত পাইবা। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমাদের এরপরে কলার ছিলেন আব্দুল সত্তার হোয়াইট চ্যাপেল থেকে। আব্দুল সত্তার সাহেব হোয়াইট চ্যাপেল থেকে কইরা তান মুরব্বী মানুষ, কইরা তান হার্ট অপারেশন হয়েছে। এখন অপারেশন হসপিটাল থেকে তাই হোমলেস হয়ে গেছেন। হোমলেস হসপিটাল থেকে হইলে টাউন হল যে হসপিটালও তার অপারেশন হয়েছে লাগা 1 মিনিটের রাস্তা। ও টাউন হলে তানরে হোমলেস করছে, কিন্তু ফয়লা দিছে হোটেলও। হোটেলে দেওয়ার বাদে মনে করছিলা হোমলেস হয়ে গেলেও ফ্ল্যাট একটা দিলেইব মনে হয় 1 রুমর অথবা স্টুডিও ফ্ল্যাট। না না, পয়লা তারা হোটেলও নেয় যেখানো জায়গা আছে। আজকের নিউজ, বড় নিউজ কিতা জানেন নি আব্দুল সত্তার সাহেব? রিফিউজি 400-450 রিফিউজি মানুষরে অ্যাসাইলাম শিকার হলে তারা এক বার জোর। ব্যারিস্টার সাহেব, আপনাকে এখানে একটু থামাতে হচ্ছে, আমরা একটু বিরতিতে যাব। বিরতির আগে আমরা হোয়াইট চ্যাপেলের আব্দুল সত্তার ওনার প্রশ্নের অসম্পূর্ণ উত্তর ছিল, এবার আমি ব্যারিস্টার সাহেবকে বলবো ওনার উত্তরটা সম্পূর্ণ। জি, আব্দুল সত্তার সাহেব হার্ট অপারেশন হয়েছে, হসপিটাল থেকে হোমলেস হয়ে গেছেন, কাউন্সিলে দিছে হোটেলও। মনে মনে আশা করছিল যেন লগইয়া দিলেইব কাউন্সিলে মনে হয় গরুর। 2-3 মাস হয়ে গেছে, 2-3 হোটেলও নিয়ে আসছে। আপনি তোয়া সবর হরকা এইরকম হোটেলও নিতে নিতে একবার আপনার ফ্ল্যাট একটা দিব। আর গুড নিউজ হইল আজকে রাজা চার্লসর বাসনের মাঝে আছে যে তারা 1.5 মিলিয়ন
বাড়ি বর্তমানে বানাইব এই কয়েক বছরের ভিতরে তার আমলেটো বহুত ফ্ল্যাট বাড়ি বানার আপনার একটা ইনশাল্লাহ আপনি গড়ইব আপনি একটু সবর করুকা নিজে নিজের খেয়াল রাখুকা হার্টর পেশেন্ট আল্লাহ আল্লাহ করুকা আর সবর করুকা ইনশাল্লাহ ইউ উইল গেট এ ফ্ল্যাট। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের এর পরের কলার ছিলেন ওয়েস্ট ওয়েলস থেকে মনির মিয়া। মনির মিয়া, আপনি আমাদের অনুষ্ঠানে অনেক প্রশংসা করেছেন, আমাদের ব্যারিস্টার সাহেবের অনেক প্রশংসা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি বলছেন আমাদের সাউন্ডের সমস্যা হয়, আমাদের সিও এবং আমাদের টিম, সিওর নির্দেশনে আমাদের টিম খুবই পরিশ্রম করে যাচ্ছে সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করার জন্য। ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করব আপনাদের যাতে মনোভূত হয় সেভাবে আর আমাদের সিও অত্যন্ত ফ্যাশন সচেতন এবং ভ্রমণ পিপাসু, উনি সপরিবারে প্রায় ভ্রমণ করে থাকেন। আপনি হয়তো ওনাকে ফেসবুকে দেখেছেন, আপনার শুভেচ্ছা ওনাকে পৌঁছে দেব। ব্যারিস্টার সাহেব, আপনি যদি মনির মিয়ার ব্যাপারে কিছু বলতে চান। না, উনি তো অবশ্যই উনি আপনার হাসি মুখ দেখতে চেয়েছেন। না, ব্যাপার হচ্ছে কি মনির মিয়া সাহেব, আমি বলি আপনি আমাদের প্রশংসা করেছেন, আমরা প্রশংসা করছেন। হাদিস শরীফের মাঝে আছে নবীজির কাছে একদিন মসজিদে নববীত বই রয়েছেন সকল মানুষের লিয়া, আর এখন মানুষ হঠাৎ আইলো আইয়া নবীজিরে কয়, ও নবীজি আপনি শুনছেননি ও ফাড়ার যে জাইদ এলাকার বালা মানুষ আর এই বাজুর মাঝে নাই, অত আমানতদার মানুষ, অত সত্যবাদী মানুষ। নবীজি কইলা হয় জি হয়। অন বাদ থাকতে থাকতে আরো বেটা আইছে, আই হারলে ও জাইদ সম্বন্ধে কয়, নবীজি জাইদের কথা কোনটা বুঝলাম না, এ কোনো সময় বালা মানুষ থাকে আর কোনো সময় এখানে নষ্টামি করে। এরপরে আরো জন আইলো আইয়া ও জাইদর কথা কয় যে জাইদুল খান ঠগ আর জাইদুল খান মিথ্যাবাদী আর জাইদুল খান অত বাদ মানুষ আর হইতে পারে না। নবীজি কইলা ঠিক কই দেয়। এরা যাওয়ার পরে মাগরিবর নামাজ পরে সাহাবী হলে নবীজিরে জিকাইলা, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মানুষ সম্বন্ধে তিনজন মানুষের তিন ধরনের কথা কইল। একজনে কইল খুব বালা, আরেকজনে কইল কিছু বালা কিছু খারাপ, আরেকজনে কইল খুব খারাপ, আর তিনোটা ওই এক জাইদ সম্বন্ধে আপনি কইলা যে ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে তুমি তাই বুঝছো যে মানুষে আইয়া ফয়লা কইছে জাইদ খুব, মনে করে যে কইছে জাইদ খুব বালা, জাইদের কথা কর না, আসলে হে নিজে মানুষ পালা। আর যে কইছে জাইদ মাঝে মাঝে খারাপ হয় মাঝে মাঝে বালা, ও যে কইয়া গেছে এ হইল দুশ্চরিত্র মানুষ, এ ফুরাফুরি বালাও নাই খারাপও নাই। আর যে কইছে খুব খারাপ, আসলে হে নিজে খারাপ। আপনি যেন আমরা প্রশংসা করছেন, এটা নবীজির এই হাদিস অনুসারে এটা আপনার বেলায় আপনি একজন বালা মানুষ, আপনার নামও অত সুন্দর মনির, সুবহানাল্লাহ, বালা তখন জানো। আর আপনি যে টাউনও তখন ও টাউনের হলর গেছে আমরা সালাম দোয়া হইবা আর আমরা অনুষ্ঠানটা দেখার লাগে হন জানো। বাইদে ওয়ে জানেননি আপনার মতো মানুষে দেখুন করিয়া গত যে অনুষ্ঠান গত সপ্তাহ আমি আখতা ইউটিউবে গিয়া হইলাম, দেখি চাইন দিন না 1.5 দিন বাদে কেমন মানুষে দেখলা, ইয়েতে 4,000-এর মতো মানুষে দেখি আসছেন ইউটিউবও, 4,000-এর মতো মানুষে দেখি আসছেন। তো মানুষের ফায়দা ওই করিয়া উঠতো, মানুষের বালা লাগে করিয়া উঠতো, এটা দেখে। আপনারা যারা দেখেন মেহরবানি করিয়া একটা ঠিক দেন যেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন যেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। দর্শক, আমরা আপনাদের দেখে আমরা প্রশ্ন নেব, বেশি আমাদের উত্তর দেওয়া হয়ে গেছে প্রশ্নগুলোর। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। জি হ্যাঁ, আপনারা আমি একটু ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। জি, আমি টিভি ভলিউম বন্ধ করছি। আমি একটু ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলবো, ওনাকে সালাম দিচ্ছি। ব্যারিস্টার সাহেব অবশ্যই শুনছেন। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মহিউদ্দিন আহমেদ বলছি, আমি লন্ডন হোয়াইট চ্যাপেল থেকে বলছি। জি মহিউদ্দিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন সরাসরি, আপনার প্রশ্ন ব্যারিস্টার সাহেব শুনছেন। জি, আমার প্রশ্ন হলো যে আমি এখানে 2020 সালে আসার পরে আমি একটা বাসা টেনেন্ট হিসাবে নিয়েছি। আমি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছি। ওকে।
তো আমার একটা স্পেশাল নিড চাইল্ড আছে, সিভিয়ার। তো আমি এইখানে এইটাই আমার প্রথম বাসা 2020 সালের অক্টোবরে। ঢোকার পরে আপনার 21 গেল, 22 গেল, 22 আইসা মালিক আমাকে বলল এজেন্সির মাধ্যমে, আমি এজেন্সির মাধ্যমে বাসা নিয়েছি, ল্যান্ডলর্ড আমাকে এজেন্সির মাধ্যমে বললো তার এই বাসা দরকার, সে আগে লন্ডনের বাইরে সার্ভিস করতে, এখন লন্ডনে ট্রান্সফার হয়ে যাবে, তার বাসা দরকার। তো আমাকে বলার পরে আমি তো তখন 22 থেকে বাসা এখানে পাওয়া খুব কঠিন টাওয়ার হ্যামলেটসে। তাছাড়া আমি এখানে নতুন মানুষ, লন্ডনে আমি ইউকেতেই নতুন লোক, ইউরোপিয়ান আসছি, একটা সিভিয়ার বাচ্চা আছে, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থাকে, থাকতে হয়। তাই আমি বললাম যে আমি যে বাসা পাই আমি চলে যাবো। এরপরে তারা করলো কি, আমাকে একটা কুইট এটা সার্ভ করলো বাসায়। সার্ভ করার পরে তারা লিটারে আপনার 28 দিন সময় দিল, বাসা না ছাড়লে তারা কোর্টে আমাকে নিবে। তারপরে তারা কোর্টে আমাকে ট্রান্সফার করলো, কোর্ট থেকে কাগজপত্র আসলো, আমি ডিফেন্স ফর্ম পূরণ করে কোর্টে আমি সাবমিট করছি। ইন দিস টাইমে আমি টাওয়ার হ্যামলেটস হাউজিং সেকশনে যোগাযোগ করছি। এক আফ্রিকান লেডি, উনি আমাকে জ্যাকলিন, উনি আমাকে অনেক হেল্প করছেন, উনি আমাকে সবকিছু ফর্ম পূরণ করছেন। উনি বললো যে তুমি ডিফেন্ড করো, ডিফেন্ড করো, কেন তুমি নামবা, তোমার তো সব এরিয়া কোনো বাকি নাই, কোনো ঘর ভাড়া বাকি নাই, তোমাকে সময় দাও, বাসা খোঁজার সময় দাও। জি একটু শর্ট করেন মহিউদ্দিন, আপনার একটু। জি, তারপরে এই প্রথম যেটা হিয়ারিং হয়েছে, প্রথম হিয়ারিং এ আমাকে কোর্টের জাজ আমাকে যেহেতু ঠিকমতো কাগজ সাবমিট করতে পারে নাই মালিক পক্ষ, তখন আবার দ্বিতীয় একটা হিয়ারিং দিয়েছে। দ্বিতীয় হিয়ারিং এ তখন যাই দেখি, দ্বিতীয় হিয়ারিং তারা আমার উপর থেকে তারা পজিশন, এই যে আমার এটা তুলে নিয়েছে, এই যে মালিক পক্ষ আমার এটা তুলে নিয়েছে। কিন্তু তার 1 বছর পর, এই কদিন আগে আমি আবার যেটা সেটার 28 দিন সময় দিয়েছে। এখন আমার কথা, আমি টাওয়ার হ্যামলেটসে 3 বছর হয়েছে আমি অ্যাপ্লাই করছি, আমার বর্তমান অ্যাপ্লিকেশন কারেন্ট পজিশনে আছে, কারেন্ট পজিশনে আই মিন লাইভে আছে, লাইভে আছে। আমার এখন ওইটা অ্যাসেসমেন্ট হয় নাই। এখন আমি এই ব্যাপারে একটু বেস্টে সাহেবের একটু ওনার পরামর্শ চাচ্ছি। ওকে, মোদি সাহেব আপনার এই বাসাটা কয় বেডরুমের? 2 বেডরুমের। কোন ফ্লোরে? এটা ফার্স্ট ফ্লোরে। এখানে কোনো আপনার খুবই বাসাটা সুন্দর, ডিজেবল বাচ্চার জন্য কোনো অসুবিধা হয় না, কোনো আপনার সিঁড়ি ভাঙতে হয় না। ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মহিউদ্দিন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, পরবর্তী কলার। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি সার্জনপুর থেকে বলছি, আমি নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, আমার একটা প্রশ্ন হলো, আমার ওয়াইফ আসছেন গত ডিসেম্বরের 24 তারিখে, বুঝছেন? এখন ব্যারিস্টার সাহেবের কাছে জানতে চাই যে উনার যে একটা ইংলিশ পরীক্ষা লাগবে, ওইটা কি B1 না B2? কয় বছর হয়েছে উনার আসা? উনি ডিসেম্বরে আসছে না, উনি আসছে ওই তো গত ডিসেম্বরের 24 তারিখে। এখন আপনার এটা 10 ইয়ার রুটে না 5 ইয়ার রুটে? মাসটা আপনাদের অসুবিধা আসতেছে, বুঝছেন? আপনি কি ইউরোপিয়ান ন্যাশনাল? জি ভাই। আপনি কি ইউরোপিয়ান ন্যাশনাল? আপনি কি ইউরোপ থেকে আসছেন নজরুল ইসলাম সাহেব? জি ভাই বলেন। জি, আপনার টিভির ভলিউমটা বন্ধ করুন। আপনাদের কথাগুলো আস্তে আস্তে খুব মানে স্লোলি আসতেছে, বুঝছেন? আপনি কোন দেশ থেকে আসছেন এই দেশে? উনি বাংলাদেশ থেকে আসছে। আমি আপনার সাথে বাংলায় কথা বলতেছি, না না, আপনি বুঝতে পারছেন না যে উনি বাংলাদেশ থেকে না আসছে। না, আপনি কি ইউরোপিয়ান সিটিজেন নাকি? বাংলাদেশ থেকে। আপনি কি ইউরোপিয়ান? কোন দেশের পাসপোর্ট আপনার? আপনার পিছনে টিভি বললাম, সেজন্য আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, এটার দরকার আছে তো। আপনার যে পাসপোর্ট, এটা কোন দেশের? প্রথম ছিল বাংলাদেশের পাসপোর্ট, এখন ব্রিটিশ পাসপোর্ট। আপনার প্রথমটা বাংলাদেশি ছিল, এখন ব্রিটিশ? এখন ব্রিটিশ। ওকে, শুনতে। জি ধন্যবাদ।
দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনাদের টিভি ভলিউম বন্ধ রাখবেন। যে উনার পিছনে আমাদেরই কথা শোনা যাইতেছে, প্রতিধ্বনি করতেছিল, সেজন্য উনি আমাদের কথা শুনতে পাইনি। আমরা উনার হ্যাঁ জি, আমরা আরেকটা প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মাঠন থেকে বলছি, আমার নাম সাইদা। সাইদা, আপনার প্রশ্ন করুন প্লিজ। কই থেকে বলছে? মাঠন। মাঠন কাউন্সিল। আচ্ছা জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার একটা বোনের ছেলে, ও কাতার থেকে এই দেশে ভিজিটে আসতে চায়। তো বলছে আমার যে একটা দেওয়ার জন্য, ইনভিটেশন লেটার দেওয়ার জন্য। আমি এটা বুঝি নাই যে কিসের ইনভিটেশন লেটার দেওয়া লাগে। যে ও বলছে যে ওর সব কিছু ও নিজে করবে, কিন্তু শুধু আমি বলতাম যে আমার বাসায় ওর জায়গা দিতে পারবো ওর জন্য। ধন্যবাদ সাইদা আপনার প্রশ্নের জন্য। আপনি শুনতে থাকুন, বেশ শেষে আপনার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক আপনারা যারা লাইনে আছেন, একটু অপেক্ষা করতে হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব এবং বেশ শেষে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা বিরতির আগে আপনাদের প্রশ্ন নিয়েছি, এবার আপনাদের প্রশ্নের উত্তর দেব। তারপরে আমরা চেষ্টা করব যদি সময় থাকে আরও যারা আপনারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেওয়ার। সো বেশ শেষে আমাদের সপ্তম কলার ছিলেন মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ সাহেব, হোয়াইট চ্যাপেল থেকে আপনি ফোন করেছেন। আপনি বলতেছেন ইউ আর এ ইউ ন্যাশনাল, আপনি ইউরোপ থেকে এসেছেন 2020 সালে। আসার পরে আপনার একটা বাচ্চা ডিসেবিলিটি নিয়ে আছেন। এজেন্সির কাছ থেকে একটা ফ্ল্যাট নিয়েছিলেন 2 বেডরুমের। এখন এই ফ্ল্যাটটা আপনার খুব পছন্দ হয়, কোনো অসুবিধা নাই, থাকতে ভালো, একদম সেন্ট্রালি হোয়াইট চ্যাপেলে বাসা পাওয়া খুবই কঠিন। এজেন্সির মাধ্যমে আপনাকে সেকশন 21, আজকের ওপেনিং রিমার্কটা আপনি দেখেন, সেকশন 21 নোটিশ দিয়ে আপনাকে বাইর করতে চাইছিল, কিন্তু কোর্ট পর্যন্ত গেছেন। আপনাকে খুব খেয়াল করে একটা কথা শুনবেন, এই কথা সাধারণত কোনো লয়ার আপনাকে বলবে না। আপনি যখন গিয়েছিলেন কোর্টে সেকশন 21 নোটিশ নিয়ে, তখন যদি এই সেকশন 21 নোটিশটা আপনার বিরুদ্ধে যেত, অর্থাৎ আপনি এই বাসা থেকে বের হয়ে যাবেন, তখন লাভটা হয়তো কি জানেন? আপনি বলতেছেন কাউন্সিলের লিস্টের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা লাইভ আছে, তখন বেলিফের লেটারের সাথে সাথে আপনি একটা কাউন্সিল প্রপার্টি পেয়ে যেতেন। এই জিনিসটা আপনি হারিয়েছেন। এর কারণে আপনার মতো এই ধরনের কেসে কাউন্সিল আরেকজন অফিসারকে দিয়ে দেয় আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য কোর্টে, যাতে আপনার বিরুদ্ধে কোনো কোর্ট অর্ডার না হয়। সেকশন 21 নোটিশ এটা আপনি বুঝতে পারেন নাই। যদি আপনি ওই বলতেছেন ওই কালো মহিলাটা আমাকে খুব সাহায্য করেছে, এটা তো ওদের জবই, যাতে কাউন্সিলের উপরে কোনো বাসা আপনি না পান। এখন আপনি এই যে নতুন আইন আসতেছে, আপনি এই বাসায় থাকতে পারবেন, কিন্তু কাউন্সিলের কোনো বাড়ি আপনি পাবেন না। আপনি যদি পারেন বিডিং করে কাউন্সিলের কাছ থেকে, আমার মনে হয় ইট উইল বি ভেরি আনলাইকলি। এখন আইন পরিবর্তন হচ্ছে, আপনি যদি এই বাসাটাকে এতই পছন্দ হয়, তাহলে এই বাসা থেকে আপনার ল্যান্ডলর্ড আপনাকে বের করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না। আপনার কাছে টাকা পয়সা যদি থাকে তাইলে আপনি এটা কিনতেও পারবেন আজকের ওপেনিং রিমার্ক অনুসারে, তাই না? আই উইশ ইউ বেস্ট অফ লাক। এর কারণে আপনি লিগেল অ্যাডভাইস নেওয়া আপনার উচিত ছিল, ওই সময় পাইতেন। তাইলে বাই দিস টাইম আপনার ডিসেবল বাচ্চা আছে, ভালো একটা বাড়ি পেতেন, ফ্ল্যাট না, কাউন্সিলের কাছ থেকে। সরি টু সে দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মহিউদ্দিন আহমেদ সাহেব, হোয়াইট চ্যাপেল থেকে ফোন করার জন্য। পরের কলার ছিলেন নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল ইসলাম সাহেব ফোন করেছেন কোত্থেকে ওইটা উনি বলেন নাই। উনি বলছিলেন, কিন্তু আমাদের প্রশ্ন আর শুনেন না, উনি একতরফাই বলে গেছেন। না, নজরুল ইসলাম সাহেব বলতেছেন আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আরে ভাই, আপনি শুনবেন কি করে? আপনার পিছনে যদি আপনার টেলিভিশনের সাউন্ড আসতে থাকে, আপনি যদি ওই দিকে তাকায় বারিশা সাহেবের চেহারার দিকে তাকান,
প্রেজেন্টার সাহেবের চেহারার দিকে তাকান, তাইলে আপনি কি কথা বলতেছেন সে। এই কারণে আমরা প্রত্যেকটা শোতে বলি যে আপনি যখন কথা বলবেন এই অনুষ্ঠানে, তখন আপনার ফোন দিয়ে আপনার টেলিফোনের মুখে রেখে কথা বলবেন, আর টেলিভিশনের দিকে তাকাবেন না, টেলিভিশনটা পুরোপুরি মিউট করে ফেলবেন। এনিওয়ে, আপনি প্রশ্ন করেছেন আপনার ওয়াইফ এসেছেন গত ডিসেম্বরে, আসার সময় তো A1 পাস করে এসেছেন, এখন কোন পরীক্ষা দিবে, B1 না B2? আপনার ওয়াইফ বর্তমানে B1ও লাগবে না, B2ও লাগবে না, আপনার ওয়াইফের জন্য লাগবে A2 একটা পরীক্ষা আছে, ইংলিশ A2। বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাইলে ওই ইয়েতে ইউটিউবে গিয়া এই অনুষ্ঠানটা রিপিটটা আবার দেখেন, অথবা আগামীকাল 9:30টার সময় দেখবেন। বুঝতে পারছেন? আপনার ওয়াইফের দরকার A2, not B1 or not B2. থ্যাংক ইউ। ধন্যবাদ। এর পরের কলার হচ্ছেন গিয়ে সাইদা। মাটন থেকে ফোন করছেন বোন সাইদায়, কইরা আমার বোন ফুট থাকে কাতার, কোনো মতে চাইয়ার লন্ডন খান ফাড়ি দিত, কাতার বালা চাকরি করে। এখন কেন সাইদা আফা বেনিফিটের মাঝে গড় আছে ঠিক, বোন ফুতে খর খালি অখালা একটা ইনভিটেশন লেটার দিলাও, আমি আমার পয়সা দেখাইয়া আমি আইমু। ভিজিট অত সহজ নয় বোন বর্তমানে। 2009 আগে যে ভিজিট আছিল, দ্যাট ওয়াজ ভেরি বিজি, দ্যাট ওয়াজ ভেরি ইজি। এখন এটা খুব কঠিন। আপনি যে কাম করতা যদি সত্যিকার অর্থে বইন ভূত লাগে মায়া থাকে, আমরা দেশে একটা কইন ফালাই দিয়ে নিজের ফুট আর কুললো বইন ফুট। বইন ফুট সকলরে বড় মায়া করেন। যদি সত্যিকার অর্থে বইন ফুত্রে এই দেশে আনতে হয়, বইন ফুত্রে মায়া করেন, খালি চিঠি এখন বইন ফুতে কইছে দিলে হইতো না। আপনি কোনো সলিসিটারের কাছে, লয়ারের কাছে গিয়া একটা স্পন্সরশিপ ডিক্লারেশন দেখা, পয়সার কথা কই না জানো, এই ডিক্লারেশনও সলিসিটার বা বারিস্টারে সিল সাপোর্ট দিয়া মারিয়া দিবা, হইবা আমার বোন ফুটাইলে আমার গড় থাকবো, থাকার জায়গা দিব, কিন্তু তার খাইব, কোনো অসুবিধা নাই। ইটার যে ভ্যালু হইব, আপনি 7 পাতা যদি লেখেন চিঠি, ইটার এই মূল্য হইতো না। এর কারণে কোনো লয়ারের লগে গিয়া বোন ফুতরে আনার লাগি চেষ্টা করোকা, অ্যাডভাইস নেওয়া খামাইব ইনশাআল্লাহ। জি, আপনি তো বলেই দিলেন কি করতে হবে। জি 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 বলেই দিলাম তো। জি, ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, একদম তো শেষের দিকে। জি, শেষ দিকে চলে এসেছি। তো আপনি একটা কল নেওয়া যায় কিনা? ওপেনিং রিমার্কে যে কথা বলছেন, জি 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 বলছিলাম, আপনি তো আমাদের যারা বাড়িওয়ালা আছে তাদেরকে পেরেশান করে দিলেন, চিন্তায় ফেলে দিলেন। আমি পেরেশান করে দেন নাই, যে আইনটা আসতেছে এইটাই পেরেশান করতেছে। আমি বরং সতর্ক করার জন্য এটা বলেছি, সতর্ক করার জন্য যে বাড়িওয়ালা যারা যদি বিক্রি করতে চান তাইলে এখনই বিক্রি করে দেন, আর নতুবা ভাড়া দেওয়ার জন্য আপনি খুব সতর্ক হয়ে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আগাবেন। নতুবা ওই যে আগের যে বাড়ির যে খুব দাম ছিল, এবার যদি কোনো ভাড়াটিয়ে খারাপ কেউ ঢুকতে পারে তাহলে আপনি বাইর করতে পারবেন না, আইনও আপনাকে কোনো ফেভার করবে না। বুঝলাম, 2 বছর পরেও বের করা যাবে না। 2 বছর পরে আপনি যদি বের করতে চান, জিজ্ঞেস করবে কি কারণে আপনি বের করবেন, ঠিক আছে, তখন আইন হলো এটাকে হার্ডশিপ। কোর্ট দেখবে এটা হার্ডশিপ টেনেন্টের জন্য না বাড়িওয়ালার জন্য। ওকে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা দর্শক, আপনারা যে যেখান থেকে দেখলেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের